আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নগদান বই নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 3-র বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। দেখো, আমাদের টাইপ 3-র নাম আমরা দিয়েছি কি? টাইপ 3-র নাম আমরা দিয়েছি নগদান বইয়ের শ্রেণী বিভাগ, এবং এখানে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন আলোচনা করব। আমরা অলমোস্ট 22 থেকে 48, প্রায় হচ্ছে আমাদের 25, 26, 27টার মতো প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করব। দেখো, 22 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে নগদান বই কিসের অন্যতম শাখা? ভাইয়া, নগদান বই আমাদের জাবেদার অন্যতম বড় একটা শাখা বা অন্যতম একটা শাখা। 23 নম্বর প্রশ্নে যদি আমরা যাই, বলেছে কি একঘর নগদান বই সর্বদাই প্রকাশ করে ডেবিট উদ্ধৃত্ত। ভাই মনে রাখবা, একঘর নগদান বই কখনোই ক্রেডিট উদ্ধৃত্ত প্রকাশ করতে পারে না। নগদান বই এটা নির্দেশ করে আমার কাছে কত টাকা জমা রয়েছে সেটার পরিমাণ। তো একজন ব্যক্তির কাছে কখনোই নেগেটিভ টাকা জমা থাকতে পারে না। মানে আমি কি এটা বলতে পারি আমার পকেটে এখন -200 টাকা আছে? হয় আমার পকেটে টাকা আছে, নয়তো আমার পকেটে একদমই টাকা নাই। কিন্তু আমার পকেটে -200 টাকা আছে, আমার পকেটে -500 টাকা আছে, এই জিনিসটা কিন্তু হয় না, তাই না? এই জন্য আমরা এই জায়গায় খেয়াল রাখবো যে একঘরা নগদান বই সর্বদাই প্রকাশ করে কোন উদ্ধৃত্ত? ডেবিট উদ্ধৃত্ত। একঘরা নগদান বই সর্বদাই প্রকাশ করে ডেবিট উদ্ধৃত্ত। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে 24 নম্বর প্রশ্ন। বলা আছে নিচের কোনটি নগদ প্রদান জাবেদায় লেখা হয়? নগদ প্রদান জাবেদায় লেখা হয় নগদ টাকা অথবা ব্যাংকের টাকা চলে গেছে এমন লেনদেনগুলো। আমরা এখানে নগদ প্রদান দেখে মনে করতেছি এখানে মনে হয় শুধুমাত্র যে আমার নগদ টাকা আমি প্রদান করছি, নগদ টাকা পাইছি, এগুলোই আসবে না। নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদায় নগদ টাকাও যেমন আসে, ঠিক একই রকম ভাবে ব্যাংকের টাকাও আসে। তাহলে এই জায়গায় নিচের কোনটি নগদ প্রদান জাবেদায় লেখা হয়? এখানে কিন্তু আমরা ব্যাংকে টাকা চলে গেছে এমন জাবেদাগুলোও কিন্তু আমরা এখানে লিখতে পারি। তাহলে দেখো, এই যে ব্যাংক চার্জ, এর ফলে কিন্তু ব্যাংকের টাকা কমে। ভাই খেয়াল করো, ব্যাংক সুদ, ব্যাংক সুদের জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, আর হচ্ছে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, তার মানে এখানে ব্যাংকের টাকা বাড়ছে, এটা নগদ প্রদান জাবেদা আসবে না। ব্যাংকে জমা দান, তারপরে হচ্ছে ব্যাংক হতে উত্তোলন, এই দুটো হচ্ছে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা অন্তর্ভুক্ত হয় না। তাহলে বাকি থাকে কি? ব্যাংক চার্জ, এটাই শুধুমাত্র আসবে। 25 নম্বর প্রশ্নে বলা আছে চেকের মাধ্যমে দায় পরিশোধ করলে 3 ঘরা নগদান বইয়ের কোথায় বসবে? দেখো, আমি যদি চেকের মাধ্যমে দায় পরিশোধ করি, তার মানে চেক মানে হচ্ছে ব্যাংক, আমার ব্যাংকের টাকা কমে গেছে। চেকের মাধ্যমে দায় পরিশোধ করা মানে হচ্ছে আমার ব্যাংকের টাকা কমে গেছে। আমার ব্যাংকের টাকা কি হয়েছে ভাইয়া? আমার ব্যাংকের টাকাটা কমে গেছে, তাই না? আচ্ছা, ব্যাংকের টাকা কমে গেলে লিখতে হয় ব্যাংকের ঘরে। টাকা কমছে কার? ব্যাংকের। টাকা যদি ব্যাংকের কমে বা বাড়ে, আমি তো ব্যাংকের ঘরেই লিখবো, তাই না? আচ্ছা, যেহেতু টাকা কমে গেছে তাহলে ব্যাংকের ঘরের ক্রেডিট দিকে লিখতে হবে। ব্যাংকের ঘরের ক্রেডিট দিক আছে কই? ক্রেডিট দিক নগদান, এই যে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে, তাই না? ভাই কিভাবে একটু খেয়াল করে দেখো, চেকের মাধ্যমে দায় পরিশোধ, ধরে নিলাম পাওনাদার পরিশোধ করছে, হ্যাঁ, তাহলে আমার পাওনাদার হিসাব ডেবিট, জাবেদা কি? পাওনাদার হিসাব ডেবিট, আর কি চেকের মাধ্যমে যেহেতু করছে তার মানে হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট, তাই তো? এই যে দেখো, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখে দিলাম, ঝামেলা শেষ। ওকে, এরপর আমরা যাব হচ্ছে 26 নম্বর প্রশ্নে। কি বলা আছে? বলা আছে 3 ঘরা নগদান বইয়ের ক্রেডিট দিক থেকে কোন বাট্টার পরিমাণ জানা যায়? ক্রেডিট দিক থেকে জানা যায় প্রাপ্ত বাট্টার পরিমাণ। কিসের পরিমাণ ভাইয়া? প্রাপ্ত বাট্টার পরিমাণ। খেয়াল রাখবা, নগদ টাকার সাথে বাট্টার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? আমি যখন নগদ টাকা পাবো, আবারও বলছি, আমি যখন নগদ টাকা পাবো তখন আমাকে বাট্টা দিতে হবে। আমি কারো কাছ থেকে কি নগদ টাকা পাচ্ছি, আমি যখন কারো কাছ থেকে নগদ টাকা পাবো তখন আমাকে মানুষকে বাট্টা দিতে হবে। তার মানে নগদান ডেবিট হইলে প্রদত্ত বাট্টা হিসাবও ডেবিট হবে। আবার আমি যখন কারো কাছ থেকে আমি যখন কাউকে টাকা দিচ্ছি তখন আবার আমি বাট্টা পাইতেছি। মানে আমি দিচ্ছি মানে কি, আমার নগদ টাকা কমে যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট, তাহলে বাট্টা প্রাপ্তি হিসাবও ক্রেডিট হবে। নগদ টাকা দিলে বাট্টা পাওয়া যায়,
তো এই যে নগদান বইয়ের ক্রেডিট দিকে প্রাপ্ত বাট্টা থাকে, কি থাকে ভাইয়া? প্রাপ্ত বাট্টার ঘর থাকে। ২৭ নম্বর প্রশ্নে দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে এরূপ নগদান বইয়ের সংখ্যা কতটি? এরূপ নগদান বইয়ের সংখ্যা 4টি। কি কি? এক ঘরা নগদান বই, দু ঘরা নগদান বই, তিন ঘরা নগদান বই এবং খুচরা নগদান বই। এক ঘরা নগদান বই, দু ঘরা নগদান বই, তিন ঘরা নগদান বই এবং খুচরা নগদান বই, তাই না? আচ্ছা, এরপর আমরা যাই হচ্ছে ২৮ নম্বর প্রশ্নে বলা আছে এক ঘরা নগদান বইয়ের ছক ও দু ঘরা নগদান বইয়ের ছকের মধ্যে পার্থক্য কি? দেখো, এক ঘরা নগদান বইয়ে শুধুমাত্র নগদ টাকার হিসাব রাখা হয়, দু ঘরা নগদান বইতে নগদ টাকা এবং ব্যাংকের টাকার দুইটারই হিসাব রাখা হয়। এক ঘরা নগদান বইতে শুধুমাত্র আমি নগদ টাকার হিসাব রাখি, দু ঘরা নগদান বইতে আমি নগদ এবং ব্যাংক দুইটারই হিসাব রাখি। তাহলে দু ঘরা নগদান বইতে উভয় দিকে একটি করে ব্যাংকের ঘর বেশি। হ্যাঁ, এটা বলা যায়। দু ঘরা নগদান বইতে উভয় দিকে একটি করে কি থাকে? একটি করে ঘর, ব্যাংকের ঘর বেশি থাকে, তাই না? আচ্ছা, ২৯ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখবো ভাইয়া। ২৯ নম্বর প্রশ্ন কি বলা আছে? বলা আছে কোনটি নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে? নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে আমি ব্যাংকে টাকা পাইছি অথবা নগদে টাকা পাইছি, এই ধরনের লেনদেনগুলা। আবারও খেয়াল করো, নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে আমি নগদে টাকা পাইছি অথবা ব্যাংকে টাকা পাইছি, এই ধরনের লেনদেনগুলা, তাই না? আমি যদি এখানে একটু খেয়াল করে দেখি, নগদে আমি মানে নগদ টাকা বা ব্যাংকের টাকা বাড়ছে, এই যে ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক হিসাব ডেবিট, সুদ হিসাব ক্রেডিট, এটার ফলে ব্যাংকের টাকা বাড়ে। ব্যাংক চার্জের ফলে ব্যাংকের টাকা কমে, ব্যাংক জমাতিরিক্তের সুদ, ব্যাংকের টাকা কমে, ঋণের সুদ, এটার ফলেও আমার ব্যাংকের টাকা কমে যায়। তাহলে যেহেতু শুধুমাত্র ব্যাংক সুদ মঞ্জুর করলো, এটার মাধ্যমে আমার ব্যাংকের টাকা বাড়ে, এই জন্য আমরা উত্তর হিসাবে এটাকে নিয়ে নিব। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, ৩০ নম্বর প্রশ্ন, নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করব নগদে টাকা পাইছি অথবা ব্যাংকে টাকা পাইছি, এই লেনদেনগুলা। নগদে টাকা পাইছি নয়তোবা কি ব্যাংকে টাকা পাইছি, এই লেনদেনগুলো। তাহলে এখানে কি হবে? পণ্য বিক্রয়, আমি পণ্য বিক্রয় করার মাধ্যমে কি নগদে টাকা পাই, এই জন্য এটা আমি নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করব। কথাটা বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, ৩১ নম্বর প্রশ্নে আসে দু ঘরা নগদান বইয়ের ব্যাংকের ঘরে ক্রেডিট উদ্ধৃত। দু ঘরা নগদান বইয়ে, ভালো কথা, ব্যাংকের ঘরের ক্রেডিট পাশের উদ্ধৃত নির্দেশ করে ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ। দেখো, ব্যাংকের দুইটা ব্যালেন্স হইতে পারে, একটা ডেবিট ব্যালেন্স আর একটা ক্রেডিট ব্যালেন্স। ব্যাংকের ডেবিট ব্যালেন্স মানে আমার ব্যাংকে এখন কত টাকা জমা আছে ওইটার পরিমাণকে বোঝায়, ব্যাংক জমার পরিমাণকে বোঝায়। ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স হইল আমার ব্যাংকে কত টাকার দায় আছে, জমাতিরিক্ত আছে, ওইটাকে বোঝায় ক্রেডিট দিকের উদ্ধৃতের দ্বারা, তাই না? তাহলে ৩১-এর উত্তর হচ্ছে কি? ৩১-এর উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, আমরা চলে যাব প্রশ্ন নাম্বার ৩২। ৩২-এ দেখি কি বলা আছে। ওকে, এই যে ৩২ নাম্বার প্রশ্ন বলা আছে এক ঘরা নগদান বইয়ের জের হতে পারে। এক ঘরা নগদান বইয়ের জের হতে পারে হয় ডেবিট নয়তোবা শূন্য, ক্রেডিট কখনোই হইতে পারে না। এই ক্রেডিট কখনোই হইতে পারে না, এটা কখনোই সম্ভব না। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ১ এবং ৩। ১ এবং ৩ কোথায় আছে ভাইয়া? ১ এবং ৩ আছে হচ্ছে খ নম্বরে, তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। ভাই আরেকবার খেয়াল করো, নগদান বই, এক ঘরা নগদান বই কখনোই ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করতে পারবে না। আমার কাছে মাইনাস টাকা সম্ভব না, মানে থাকা সম্ভব না, বাস্তবসম্মত ব্যাপার এটা। আমার কাছে হয় টাকা আছে নয়তোবা একদমই টাকা নাই, কিন্তু আমার কাছে -৫,০০০ টাকা আছে, এটা আসলে কখনো সম্ভব না, বাস্তবসম্মত কথা না এটা। এরপরে দেখি ৩৩ নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলেছে ভাইয়া। প্রশ্ন নম্বর ৩৩ বলা আছে নগদান বইয়ের কন্ট্রা শব্দটি দ্বারা বোঝায়। নগদান বইয়ে কন্ট্রা শব্দটির দ্বারা বোঝায় বিপরীত দাখিলাকে। বিপরীত দাখিলা কি কি? ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংকে টাকা জমা দান, ২ এবং ৩ নাম্বারটা। তাহলে উত্তর হচ্ছে খ। খোলা চেকের মাধ্যমে টাকা গ্রহণ করা হলো, এটা কন্ট্রা এন্ট্রি না। আর খোলা চেক বলতে এখন আমাদের হিসাব বিজ্ঞানে কোনো কিছু নাই, এগুলো ছিল ২০১৩ সালের আগের কোনো কাহিনী ছিল, এখন এগুলো কোনো কিছু নাই। ৩৪ নম্বর প্রশ্নে কি বলেছে? নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়।
নগদ প্রদান, নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। নগদ প্রদান মানে আমি নগদে টাকা দিয়ে দিছি, এমন লেনদেনগুলো যেই জাবেদায় অন্তর্ভুক্ত হবে। দেখো, ঋণ পরিশোধ ভাইয়া, আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র বিক্রি করলে আমি নগদ টাকা পাই, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। পাওনা আদায়, আমি কারো কাছে টাকা পাইতাম, সেটা আমাকে টাকা ফেরত দিয়েছে, নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। পণ্য বিক্রি করলে আমি নগদ টাকা পাই, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে বাকি যেই তিনটা অপশন আছে, তিনটে আমার নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে। শুধুমাত্র ঋণ পরিশোধ এটা আমার নগদ প্রদান জাবেদায়, কারণ ঋণ আমি প্রদান করছি, ঋণ কি করছি, প্রদান করছি, তাই না? তো ঋণ প্রদান করলে কি, সরি, ঋণ পরিশোধ করছি, ঋণ পরিশোধ করলে কি হয়, আমার কাছ থেকে নগদ টাকাটা চলে যায়, নগদ টাকাটা কি হয়, চলে যায়। 35 নম্বর প্রশ্নে আমরা আসি, বলা আছে দুঘরা নগদান বইতে ক্রেডিট দিকে ব্যাংক কলামে বসে। আচ্ছা, দুঘরা নগদান বইতে ক্রেডিট দিকে মানে হচ্ছে ওই জিনিসটা কমে যাচ্ছে। কোন কলামে, ব্যাংকের কলামে। আচ্ছা, এই জায়গায় কোন লেনদেনের মাধ্যমে আমার ব্যাংকের টাকা কমতেছে, দেখো তো। চেকে বিক্রয়, চেকে বিক্রি করলে আমার ব্যাংকের টাকা বাড়ে, ব্যাংক সুদ মঞ্জুর করলে আমার ব্যাংকের টাকা বাড়বে, ব্যাংকে জমা দেওয়া হইলেও ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। চেকে ক্রয়, চেকের মাধ্যমে পণ্য ক্রয় করলে আমার ব্যাংকের টাকা কমে যায়, এবং আমার ব্যাংকের টাকা কমে গেলেই, ব্যাংকের টাকা কমুক বা নগদের টাকা কমুক, আমরা এটা লিখি নগদান বইয়ের ক্রেডিট পাশে। ব্যাংকের টাকা কমুক আর নগদের টাকা কমুক, এটা আমরা লিখি কোন পাশে, নগদান বইয়ের ক্রেডিট পাশে লিখি। তো যেহেতু আমাকে বলে দিয়েছে ব্যাংকের টাকা, তাহলে এই যে আমার সামনে আছে, চেকে ক্রয় করলে আমার ব্যাংকের টাকা কমে যায়, আমি লিখে দিব এটা ক্রেডিট পাশে। বোঝা গেছে কথা? 36 নম্বর প্রশ্ন, নগদ প্রদান জাবেদার ছকে কোনটি থাকে? নগদ প্রদান জাবেদার ছকে কোনটি থাকে? খেয়াল করো, নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান করলে কি হয়ে যায়, নগদান হিসাব ক্রেডিট হয়ে যায়, তাই না? এই নগদান হিসাব ক্রেডিট হয়ে যায়, এই জন্য নগদান ক্রেডিট থাকে। দেনাদার ক্রেডিট, এটা হচ্ছে আমার নগদ প্রাপ্তি জাবেদায় থাকে। আমাদের বিক্রয় ক্রেডিট, এটা আমার নগদ ইয়াতে থাকে, এটাকে কি বলে, নগদ প্রাপ্তি জাবেদায় থাকে। 37 নম্বর প্রশ্নে, নগদান বইয়ের ব্যাংক কলামে ক্রেডিট উদ্ধৃত্ত দ্বারা কি বোঝানো হয়? ব্যাংক কলামের ক্রেডিট উদ্ধৃত্ত দ্বারা ব্যাংক জমাতিরিক্তের পরিমাণকে বোঝায়, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডির পরিমাণকে বোঝায়। তাহলে উত্তর কি? 37-এর উত্তর হচ্ছে ঘ। 37-এর উত্তর কি? 37-এর উত্তর হচ্ছে ঘ। 38, জামালের থেকে পাওনা, জামালের থেকে পাওনা কত টাকা? জামালের থেকে পাওনা 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4,900 টাকা পাওয়া গেল। এখানে উক্ত লেনদেন কোন ধরনের বার্তার সৃষ্টি হয়েছে? খেয়াল কইরো ভাইয়া, জামালের নিকট থেকে পাইতো 5,000 টাকার, 5,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 4,900 টাকা পাওয়া গেল। তাহলে ভাইয়া পাইতাম হইছে কত? 5,000, পাইছি কত? 4,900। তাহলে পাই নাই কত? পাই নাই হচ্ছে 100। এই যে 100 টাকা পাই নাই মানে কি, বার্তা আমার দিতে হয়েছে। আমি বার্তা দিছি, তার মানে এটা আমার জন্য প্রদত্ত বার্তা। আমি বার্তা দিছি, তার মানে এটা আমার জন্য কি, প্রদত্ত বার্তা। কথাটা কি বোঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, 39 নম্বর প্রশ্নে কি বলেছে? কোন ক্ষেত্রে বিপরীত দাখিলা হবে? এই কোন ক্ষেত্রে বিপরীত দাখিলা হবে? বিপরীত দাখিলা হয় তিনটা ক্ষেত্রে। বিপরীত দাখিলা হয় কি, তিনটা ক্ষেত্রে। ব্যাংকে টাকা জমা দিলে, অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে, এক তারিখের চেক অন্য তারিখে জমা দিলে, এই তিনটা ক্ষেত্রে কি হয়, আমার ওই বিপরীত দাখিলা হয়। দেখো, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, এটা আসলে কন্ট্রাইন্টি না। মালিক কর্তৃক পণ্য উত্তোলন কন্ট্রাইন্টি না। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন কন্ট্রাইন্টি না। ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, এটা আমার জন্য একটা কন্ট্রাইন্টি। এটা আমার জন্য কি, একটা কন্ট্রাইন্টি। তাহলে 39-এর ঘ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 40। 40 নম্বর প্রশ্নে কি বলা আছে? দেনা পাওনা নিষ্পত্তিকালীন সময়ে সৃষ্ট বার্তা কোন বইয়ে প্রদর্শন করতে হয়? দেনা পাওনা নিষ্পত্তির সময়ে আমার সৃষ্ট বার্তা, অর্থাৎ নগদ প্রাপ্ত বার্তা, প্রদত্ত বার্তা, এটা আসলে কোন বইতে লেখা হয়? প্রাপ্ত বার্তা, প্রদত্ত বার্তা, এই বার্তাগুলো আমরা লিখি হচ্ছে 3 ঘরা নগদান বইতে। কোন নগদান বইতে ভাইয়া?
3 ঘরা নগদান বইতে আমরা এই বাট্টার টাকাগুলো লিপিবদ্ধ করি বা হিসাবভুক্ত করি। ওকে, 41-42 জন্য একটা উদ্দীপক পড়তে হবে। বলা আছে জনাব রফিকের 40,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 37,500, তার মানে হচ্ছে এখানে 500 আর ওইখানে হচ্ছে 2,000, 2500 টাকা পাওয়া যায় না আর কি। একটি চেক পেয়ে সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো, পরবর্তীতে চেকটি প্রত্যাখ্যাত হলো। আচ্ছা, ওকে, পরবর্তীতে চেকটি প্রত্যাখ্যাত হলো। আমরা দেখি এখানে কি বলা আছে। আচ্ছা, বললো যে উপরিউক্ত প্রত্যাখ্যাত চেক দ্বারা কোন হিসাবটিকে প্রভাবিত করবে? প্রভাবিত করবে হচ্ছে দেনাদার হিসাবকে। কেন? একটু খেয়াল করে দেখো, দেনাদার যখন আমাকে চেক দিছে, আমি কিন্তু সাথে সাথে কি করছি, আমার ব্যাংকের টাকা ডেবিট করে দিছি, ব্যাংক হিসাব ডেবিট, আর কি করে দিছি, দেনাদার হিসাব ক্রেডিট করে দিছি। মানে ব্যাংকের টাকা বাড়ায় ফেলছি এবং দেনাদারের টাকা কমায় ফেলছি। এন্ড চেক নিয়ে যাওয়ার পরে ব্যাংক বললো তোমার চেক ভুয়া, তোমার চেকে এইটা সমস্যা, ওইটা সমস্যা, এই চেক দিয়ে আমি টাকা দিতে পারবো না। তাহলে ওই যে দেনাদারের কাছ থেকে আমি টাকা পাইতাম, কমায় দিছিলাম, সাথে সাথে দেনাদারে গিয়ে ধরবো না, তুমি আমার উল্টা পাল্টা চেক দিচ্ছ, আমি তোমার কাছে আবার টাকা পাই, টাকা দাও, বলবো না? আর আমি যে মনে মনে বা আমার খাতায় আমার হিসাবে আমি যে ব্যাংকের টাকা বাড়ায় ফেলছিলাম, এটা কমায় ফেলতে হবে না? তাহলে এটা কমায় ফেলবো। তাহলে এই জায়গায় উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে দেনাদার, কারণ ওই ব্যাংক তো আর নাই অপশনে, তাই না? আচ্ছা, 42 নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটি? নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হয়, নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হয়, নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হয় আমি নগদ টাকা প্রদান করলে বা ব্যাংকের টাকা প্রদান করছি এরকম লেনদেনগুলোতে। যন্ত্রপাতি বিক্রয়ের ফলে টাকা পাওয়া যায়, দেনাদারের ফলে দেনাদার থেকে প্রাপ্তি টাকা পাইছি, প্রাপ্য বিল আদায় টাকা পাইছি। তাহলে ঋণ পরিশোধ, এইখানে আমি টাকা পাই নাই, এখানে আমাকে টাকা পরিশোধ করতে হয়েছে। ঋণ পরিশোধ, এখানে আমি টাকা পাই নাই, আমাকে কি করতে হয়েছে, আমাকে উল্টা টাকাটা আরো পরিশোধ করতে হয়েছে, তাই না? উদ্দীপকে উল্লেখিত বার্তা কোন ধরনের বার্তা? উদ্দীপকে উল্লেখিত বার্তা খেয়াল করে দেখো ভাইয়া, উদ্দীপকে সে পাইতো 40,000, বাট তাই সে মানে তাকে দেওয়া হয়েছে কত, 37,500, দেয় নাই কত, 2,500 টাকা। তাহলে 2,500 টাকা তাকে ছাড় দিতে হইছে। এই যে ছাড় দিতে হইল, এটার নামই কিন্তু প্রদত্ত বার্তা। ছাড় দিতে হইল, এটার নামই কিন্তু কি, প্রদত্ত বার্তা, তাই না? আচ্ছা, 43 আর 44-এর জন্য আমরা একটা উদ্দীপক পড়বো, দেখি কি বলা আছে। সরি, 43 ও 44 না, আচ্ছা 43 আর 44 বলছে, কিন্তু 43 নাম্বার নাই, 43 আর 45 হবে। আচ্ছা, করতোয়া এন্টারপ্রাইজ 2023 সালে জুলাই মাসে আংশিক লেনদেন নিম্নরূপ। জুলাই 1 তারিখে কি বলছে, নগদ উদ্ধৃত্ত 40,000, ব্যাংক জমাতিরিক্তের উদ্ধৃত্ত 20,000। জুলাইয়ের 5 তারিখে বলছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায়িত উত্তোলন 7,000। জুলাই 10 তারিখে বলছে ব্যাংক জমাতিরিক্তের অর্ধেক পরিশোধ করা হলো। প্রশ্ন নাম্বার 44, 10 জুলাই তারিখের লেনদেনটি 2 ঘরে নগদান বইতে বসবে। 10 তারিখে কি বলছে, ব্যাংক জমাতিরিক্তের অর্ধেক পরিশোধ করা হলো। ব্যাংক জমাতিরিক্ত ছিল 20,000, 20,000 টাকার অর্ধেক মানে হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা কি করা হয়েছে, পরিশোধ করা হয়েছে, তাই না? আচ্ছা, আমি যদি 10,000 টাকা পরিশোধ করি, খেয়াল করো ভাইয়া 44 নম্বর প্রশ্নটা, আমাকে 10 তারিখে বলেই দিছে যে ব্যাংক জমাতিরিক্তের অর্ধেক আমি কি করে দিছি, অর্ধেক আমি পরিশোধ করে দিছি, ব্যাংক জমাতিরিক্তের অর্ধেক আমি পরিশোধ করে দিছি। তাহলে ব্যাংক জমাতিরিক্তের অর্ধেক যদি আমি পরিশোধ করে দেই, তাহলে সবার প্রথম কথা হচ্ছে আমার ব্যাংকের টাকা, আমার নগদের টাকা কমে যাবে কত টাকা, 10,000 টাকা। তাহলে ক্রেডিট দিকে নগদের ঘরে কমবে 10,000। ব্যাংকে জমা দিছি, ব্যাংকের টাকা বাড়বে, তাহলে ব্যাংকের ঘরে বাড়বে ডেবিট দিকে। মানে আমরা বাড়া বলতে ডেবিট দিকটাকে বোঝাই, কমা বলতে আমরা ক্রেডিট দিকটাকে বোঝাই, তাই না? তাহলে জায়গায় উত্তর কি, 1 এবং 3, 1 ও 3 কই আছে, খ নাম্বারে। তাহলে আমাদের জন্য উত্তর হচ্ছে খ, 44-এর উত্তর হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 45। 45-এ বলা আছে 5 জুলাই তারিখের লেনদেনের ফলে আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব পড়বে। আচ্ছা, 5 তারিখে কি ছিল লেনদেনটা আমরা একবার দেখি তো। 5 তারিখে বলছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে উত্তোলন 7,000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে উত্তোলন 7,000, তাহলে ব্যবসায়ের নগদ টাকা কমবে, ব্যবসায়ের মালিকানা সত্ত্ব কমবে। তাহলে উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে আমাদের জন্য ক।
মালিক নগদ টাকা নিয়ে গেছে, তাহলে আমার নগদ টাকা কমছে। আবার মালিক যদি কিছু নেয় সেটাকে আমরা উত্তোলন বলি, তাহলে ওদিকে আমার আবার উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব কমে যায়, এই জন্য আমরা এখানে লিখবো মালিকানা সত্ত্ব হ্রাস। বোঝা গেছে কথা ভাইয়া? ৪৬ নম্বর প্রশ্নে কি বলা আছে, নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হবে। নগদ প্রাপ্তি জাবেদায় আমি নগদ টাকা বা ব্যাংকের টাকা পাইছি, এমন লেনদেনগুলা, নগদে পণ্য বিক্রয় টাকা পাইছি, দেনাদার হতে প্রাপ্তি টাকা পাইছি, তাহলে উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3 কই আছে ভাইয়া? 2 ও 3 আছে হচ্ছে গ নাম্বারে, তাহলে আমাদের জন্য উত্তর হচ্ছে গ। 2 ও 3 গ নাম্বারে আছে, হ্যাঁ গ নাম্বার, তাহলে ৪৬-এর উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার ৪৭, বলা আছে পুরোপুরি পরিশোধের নিমিত্তে ৭,০০০ টাকার স্থলে ৬,৮০০ টাকা প্রাপ্তি, এটি কোন বইতে, কোন হিসাবের বইতে অন্তর্ভুক্ত হবে? দেখো যেহেতু এখানে একটা বাট্টার ব্যাপার দাঁড়াইলো, আমি পাইতাম কত? আমি পাইতাম হচ্ছে ৭,০০০ টাকা, আমি পাইছি কত? ৬,৮০০, এবং পুরোপুরি পরিশোধের নিমিত্তে, পূর্ণ নিষ্পত্তিতে, তার মানে এই লেনদেনের ঝামেলা এই জায়গায় শেষ, তাই না? তো এই জায়গায় যেহেতু বাট্টার একটা সম্পর্ক আছে, তাহলে এটাকে আমরা 3 ঘরা নগদান বইতে লিপিবদ্ধ করব। কয় ঘরা নগদান বই? 3 ঘরা নগদান বইতে লিপিবদ্ধ করব। আচ্ছা, ৪৮ নম্বর প্রশ্নে, 1 ঘরা নগদান বইয়ে বাট্টা হলে তা কোথায় হিসাবভুক্ত করা হয়? ভাইয়া 1 ঘরা নগদান বইয়ে বাট্টা হলে তা কোথায় অন্তর্ভুক্ত করা হয়? ৪৮ নম্বর প্রশ্নটা আমরা দেখব। 1 ঘরা নগদান বইতে যদি কি হয়, 1 ঘরা নগদান বইতে যদি বাট্টা হয়, তাহলে সেটা আমরা আসলে প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত করব। তার কারণ এইখানে তো আমার আসলে বাট্টার আর কোনো ঘর নাই, তাই না? এজন্য এখানে তার লিপিবদ্ধ করারও কোনো সুযোগ আমরা দেখতেছি না। আচ্ছা, এরপরে কি আমাদের প্রশ্ন আছে? না, আমাদের শেষ, টাইপ 3 শেষ। তাহলে খেয়াল করে দেখো, আমরা টাইপ 3 তে যে কয়টা প্রশ্ন ছিল আমরা কিন্তু খুবই সময় নিয়ে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বিস্তারিত আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 4 এর যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।